আমাদের আজকের টপিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এবার এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস জানার জন্য তার আগে আমাদের জানতে হবে কোণের পরিমাপ। জ্যামিতিতে কোণের সংজ্ঞা আর ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞা এক নয়। জ্যামিতিতে হয় কি, জ্যামিতিতে একটা সরলরেখা আরেকটা সরলরেখা যদি এভাবে যদি ছেদ করে তাহলে কোণ তৈরি হয়। আর এই কোণের পরিমাপ মিনিমাম 0 ডিগ্রি হতে পারে, ম্যাক্সিমাম 360 ডিগ্রি হতে পারে, যেটা আমরা অলরেডি জানি, ছোটো ক্লাসে শিখে এসেছি। সেটা হলো এই ধরনের কোণ 90 ডিগ্রির কম কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। এটা হলো 90 ডিগ্রি। এইভাবে করলে 180, স্থূলকোণ এটা 180 ডিগ্রি। ঠিক এটা যদি এরকম যদি হয় তাহলে 270 ডিগ্রি। এবার একটা কোণ যদি এখান থেকে শুরু হয় এখানে যদি হয় 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির বেশি আর হয় না। মিনিমাম 0 ডিগ্রি, ম্যাক্সিমাম 360 ডিগ্রি। এইবার নেগেটিভ অ্যাঙ্গেলের কনসেপ্ট কিন্তু জ্যামিতিতে নেই। এইবার আমি আসি ত্রিকোণমিতিতে। এবার ত্রিকোণমিতিতে হয় কি, ধরো একটা রে, বা আমরা এটাকে ইনিশিয়াল লাইন বলতে পারি। ত্রিকোণমিতিতে কোণ তৈরি হয় একটা সরলরেখা যদি বা একটা রে রশ্মি যদি একটা ফিক্সড পয়েন্টের চারিদিকে যদি ঘোরে, রিভলভ যদি করে, তাহলে কোণ তৈরি হয়। এবার রিভলভ করার যে ব্যাপারটা হলো, রিভলভ এইভাবেও করতে পারে, রিভলভ এইভাবেও করতে পারে, ঠিক আছে। এবার একটা কথা জেনে রাখতে হবে, সেটা হলো এই যে আমরা কিন্তু জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সকে পজিটিভ সেন্স ধরি আর ক্লকওয়াইজ সেন্সকে নেগেটিভ ধরি। অর্থাৎ ক্লক এইভাবে ঘড়ি, এবার ঘড়ির কাটা উল্টো দিকটা আমরা পজিটিভ সেন্স ধরবো। ঘড়ির কাটার দিকে যদি ঘোরে তাহলে ওটাকে আমরা নেগেটিভ সেন্স বলবো। তাহলে মনে রাখবে, এই রিভলভিং লাইনটা যদি এইভাবে ঘোরে তাহলে ধনাত্মক কোণ তৈরি হয়, পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক একইভাবে এটা যদি ক্লকওয়াইজ সেন্স যদি ঘোরে তাহলে ঋণাত্মক কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হয়। এইবার ধরো ঘোরার যখন ব্যাপার আছে, ধরো এই ইনিশিয়াল লাইনটা ঘুরে এখানে আসলো, একটা কোণ তৈরি হলো, পজিটিভ অ্যাঙ্গেল নিশ্চয়ই এটা একটা সূক্ষ্ম কোণ তৈরি হলো। ঠিক একইভাবে ঘুরে যদি এখানে চলে আসে 90 ডিগ্রি, যদি ঘুরে যদি এখানে চলে আসে 180, ঠিক একইভাবে 360 হবে। কিন্তু ব্যাপারটা যখন শুধু ঘোরার রিভলভ করার ব্যাপারটা আছে, এবার একবার কমপ্লিট রিভলভ করার পরে আবার এটা ঘুরে এখানে আসতে পারে, তখন সেটা কত, 360 ক্রস করে সেটা 360 প্লাস 90, 450 ডিগ্রি হলো। ঠিক একইভাবে এভাবে ঘুরতে ঘুরতে এখানে আসতে পারে, অর্থাৎ একবার কমপ্লিট রাউন্ড ঘুরে এখানে চলে আসলো, তাহলে এটা 360 প্লাস 180, 540 ডিগ্রি। এইভাবে করে ধরো কমপ্লিট রাউন্ড একটা ঘড়ির কাঁটা মানে ঠিক উল্টো দিকে ঘুরে একবার ঘুরলো, আরেকবার ঘুরে এখানে আসলো, অর্থাৎ দুবার ঘুরলো, 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। ঠিক একইভাবে যত পাক খাবে তত গুণ 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হতে থাকবে। যদি 100 বার যদি ঘুরে তাহলে 100 × 360, 36,000 ডিগ্রি কোণ তৈরি হবে। এবার ঘোরার ব্যাপারটা কিন্তু অসীম অবধি যাবে, যার জন্য কিন্তু ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের মানটা হলো তোমার ইনফিনিটি, ঠিক আছে। ঠিক একইভাবে উল্টো দিকে যদি ঘুরে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল মাইনাস কোণ তৈরি হয়। ধরো একটা রিভলভিং লাইন ঘুরে এই দিকে ঘুরে তোমার চলে আসলো এখানে, তাহলে এটা -90 ডিগ্রি তৈরি হলো। ঘুরে যদি এখানে যদি চলে আসে -180 ডিগ্রি, ঠিক কমপ্লিট এক পাক যদি ঘুরে -360। ঠিক একইভাবে উল্টো দিকে ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হবে, যতবার ঘুরবে তত গুণ 360 ডিগ্রি কিন্তু নেগেটিভ কোণ তৈরি হবে। এখানে কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল যদি তৈরি হয় তাহলে ঘোরার কোনো লিমিট নেই, তার জন্য মিনিমাম কোণের মানটা কিন্তু -ইনফিনিটি। এটা হলো বেসিক ডিফারেন্স জ্যামেট্রিক অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে। জ্যামিতিতে 0 থেকে 360 ডিগ্রি হলো কোণের মান, আর ত্রিকোণমিতিতে -ইনফিনিটি টু +ইনফিনিটি অবধি কোণ হতে পারে। এইবার যেহেতু কোণ যা কিছু হতে পারে, এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা ক্লাস 10 লেভেলে 5টা কোণের মান জানতাম, মানে 5টা কোণের ত্রিকোণমিতীয় অনুপাতের মান জানতাম। ত্রিকোণমিতীয় অনুপাত বলতে sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা আর cot থিটা। এই ত্রিকোণমিতীয় অনুপাত তো আর কিছুই নয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মধ্যে যে কোনো দুটোর রেশিও
অনুপাতের মান নামগুলো হলো এই ত্রিকোণমিতীয় অনুপাত, সাইন থিটা কস থিটা এগুলো। যাই হোক, এইবার এই ত্রিকোণমিতীয় অনুপাতের মধ্যে আমরা যে কোণগুলো জেনেছি সেটা হলো 5টা কোণ, 0, 30, 45, 60, 90। এই 5টা কোণ বাদে কিন্তু অন্যান্য কোণের মান আমরা জানতাম না। এইবার যে 5টাই আমরা জানতাম সেই মানগুলো যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে ওখানে সব পজিটিভ মানগুলো ছিল, নেগেটিভ ছিল না। এই পজিটিভ মান কেন হয়, নেগেটিভ কখন হয়, বা কোন মান কোথায় নেগেটিভ কোথায় পজিটিভ হয়? কারণ আমরা অ্যাক্সিস অ্যাঙ্গেল যখন পড়ছি তখন কোনটা এখানে হতে পারে, কোনটা এখানে হতে পারে, কোনটা এখানে হতে পারে, যে কোনো কোয়াড্রান্টে হতে পারে। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের দ্বারা এই কোয়াড্রান্টের নামগুলো, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। অর্থাৎ এক্স অক্ষর ওয়াই অক্ষের দ্বারা একটা প্লেনকে 4টা ইকুয়াল ভাগে ডিস্ট্রিবিউট করা হয়। আর এইটাকে ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট বলা হয়। এইবার ধরো আমি একটা রিভলভিং লাইন, যদি ভাবতাম একটা রিভলভিং লাইন, তাহলে এর পজিশনটা ধরো এক সময় গেল এখানে, তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম আমি পি ধরো। ওই ক্ষেত্রে যদি আমি এখানে একটা লম্ব টানি, এটাকে যদি আমি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, পাদবিন্দুকে যদি আমি এম বলি, তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো। এবার যেহেতু আমরা সাইন থিটা কস থিটা এই মানগুলো আমরা জানি, সাইন থিটা মানে কি হয়, p/h, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি b/h। ট্যান থিটা হয় তোমার লম্ব বাই ভূমি। আর ঠিক উল্টো করে, অর্থাৎ এটাকে উল্টে দিলে কসেক থিটা, এটাকে উল্টে দিলে সেক থিটা, এটাকে উল্টে দিলে কট থিটার মান আমরা পেয়ে যাই। এবার এই মানগুলো পেতে গেলে আমরা এখানে দেখি, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যেটা অলরেডি কোঅর্ডিনেট জ্যামিতিতে ব্যবহার করেছি, সেটা হলো ওয়াই অক্ষের ডান দিকে পজিটিভ, ওয়াই অক্ষের বাঁ দিকে নেগেটিভ। ঠিক একইভাবে এক্স অক্ষের উপরে পজিটিভ, এক্স অক্ষের নিচে নেগেটিভ হয়। এইবার এখানে যদি আমি প্রথম পাদে আমি ব্যাখ্যা দিতে চাই, তাহলে এখানে দেখো লম্ব এটা অতিভুজ, অর্থাৎ PM/OP। এখানে বলে রাখি, যেহেতু এটা ডান দিকে আছে, ওয়াই অক্ষের ডান দিকে, এটা পজিটিভ, এটা উপরে আছে, এটাও পজিটিভ, আর ওপিটা হলো একটা দূরত্ব, সেটা অল টাইম পজিটিভ হয়। ঠিক আছে। এবার এখান থেকে যদি তুমি ঠিক সাইন থিটা যদি মান বের করতে চাও, তাহলে লম্ব বাই অতিভুজ, পজিটিভ বাই পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভ হবে। ঠিক একইভাবে কস থিটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ পজিটিভ বাই পজিটিভ, সেটাও পজিটিভই হবে। ট্যান থিটা লম্ব বাই ভূমি, পজিটিভ বাই পজিটিভ, পজিটিভ হবে। আর এই তিনটে যদি পজিটিভ হয়, বাকি তিনটেও পজিটিভ হবে। এটা হলো প্রথম কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্টের মান। এবার ঠিক একইভাবে যদি আমরা এই কোণটা যদি এখানে থাকতো, অর্থাৎ এই কোণটা যদি এখানে থাকতো, তাহলে পি বিন্দু এখানে নিয়ে যদি আমি এখানে নিই, এটাকে P1 বলি, এটাকে P2 বলছি, এখানে M, তাহলে এইখানে দেখো এই OMটা তোমার নেগেটিভ হয়ে যাবে, যেহেতু ওয়াই অক্ষের বাঁ দিকে আছে, আর এটা পজিটিভই থাকবে, আর এটা তো অল টাইম পজিটিভ। এইবার তুমি সাইন থিটা যদি বার করতে চাও, তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা পজিটিভই থাকলো। কিন্তু কস থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ নেগেটিভ বাই পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে ট্যান থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, পজিটিভ বাই নেগেটিভ, অর্থাৎ এটাও নেগেটিভ হবে। এবার সাইন থিটা যদি পজিটিভ হয়, তাহলে সাইনের উল্টো কসেক থিটাও পজিটিভ হবে। কস থিটা যদি নেগেটিভ হয়, তাহলে কসের উল্টো সেক থিটাও নেগেটিভ হবে। আর ট্যান থিটার উল্টো কট থিটা, এটা যদি নেগেটিভ হয়, তাহলে কট থিটাও নেগেটিভ হবে। এইভাবে করে আমরা জানতে পারলাম দ্বিতীয় পাদে কী কী পজিটিভ হবে। এটা আমি এখানে লিখে রাখছি। তাহলে এখানে তুমি ঠিকমতো দেখো, এখানে অল পজিটিভ ছিল, কিন্তু এই ক্ষেত্রে সাইন পজিটিভ হলো শুধু। আর সাইন হলে কসেক নিশ্চয়ই হবে, কস আর ট্যান নেগেটিভ হবে, তার উল্টোটাও নেগেটিভ হবে এখানে। ঠিক একইভাবে এই ব্যাপারটা যদি এইখানে থাকতো, কোনটা যদি এই তৃতীয় পাদে যদি হতো, থার্ড কোয়াড্রান্টে যদি অ্যাঙ্গেলটা থাকতো, তাহলে এখানে P3 লিখি আমি, পাদবিন্দুকে আমি এমই বলছি। ওই ক্ষেত্রে কিন্তু এইটা নেগেটিভ, এইটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল, আর এটা অলওয়েজ পজিটিভ যেহেতু দূরত্ব।
এই ক্ষেত্রে তুমি যদি বার করতে চাও তাহলে তুমি দেখো সাইন থিটার ক্ষেত্রে কি হবে, লম্ব বাই অতিভুজ নেগেটিভ বাই পজিটিভ, তখন নেগেটিভ হয়ে যাবে। কস থিটা যদি বের করো ভূমি বাই অতিভুজ নেগেটিভ বাই পজিটিভ, এটাও নেগেটিভ হয়ে যাবে। আর ট্যান থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি নেগেটিভ বাই নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখলাম সাইন কস ট্যানের মধ্যে ট্যানটা হলো এখানে পজিটিভ, থিটা লিখতে হবে না, ট্যান পজিটিভ। ঠিক একইভাবে যদি এখানে থাকতো তাহলে এখানে তুমি দেখতে কস এখানে পজিটিভ হতো, বাদ বাকি সবই নেগেটিভ হতো। এবার বাদ বাকি বলতে কিন্তু কসের উল্টোটা পজিটিভ, এখানে সাইন কসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ এখান থেকে এটা বোঝা যাচ্ছে কি, আমরা যে 5টা কোণের মান জানি, এই 5টা কোণ ছাড়া অন্যান্য কোণের মানও যদি আমরা জানতাম তাহলে কিন্তু এটা হতো কি, ওই কোণটা যদি দ্বিতীয় পাদের যদি হতো তাহলে ওখানে সাইনটা পজিটিভ হবে, কসেক পজিটিভ হবে, বাকিগুলো কিন্তু নেগেটিভ হবে। ঠিক একইভাবে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হবে, কসের সাথে সেকও অবশ্য, আর বাকিগুলো নেগেটিভ হবে। ঠিক এই জিনিসগুলো জানার পরে এবার আমরা ক্লাস 10-এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সূত্র আমরা জেনেছি, আমরা দেখেছিলাম আমরা সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এই 6টা ফর্মুলা আমরা ক্লাস 10 লেভেলে শিখেছি। এবার এই 6টা সূত্র জানার পরে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, সাইনের মান আর কসের মান সেম, মানে সিমিলার হয়। সিমিলার বলতে কি, যেমন আমরা সাইন 30 ডিগ্রির মান আর কস 60 ডিগ্রির মান সেম হয়, ঠিক একইভাবে সাইন 45 কস 45 মান সেম হয়, সাইন 60 কস 30 মান সেম হয়। অর্থাৎ সাইন আর কসের মান রিলেট করা যায়, অর্থাৎ সাইনের কোনো না কোনো ডিগ্রির মান কসের কোনো না কোনো ডিগ্রির মানের সাথে মিলে যায়, সমান হয়। ঠিক একইভাবে কস আর সাইনের হয়, ট্যান কটের হয়, সেক কসেকের মানগুলো কিন্তু প্রায় সমান হয়। মানগুলো এটার কোনো একটা ডিগ্রির মান ওটার কোনো একটা ডিগ্রির মানের সাথে মিলে যাবে। এবার এই সূত্রটা জানার পরে, এটা হলো আমাদের কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের বেসিক সূত্র। এখান থেকে তোমার হয়তো এই সূত্রটা যদি এইভাবে হতো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কত হতো, কস 90 ডিগ্রি প্লাস থিটা কত হতো, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কত হবে, আর বাকি তিনটা আমি এখন লিখলাম না। এবার ঘটনাটা বলি, এখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে, সাইন চেঞ্জ হলে কসে হবে, না হলে হবে না। ঠিক একইভাবে কস চেঞ্জ হলে সাইনের মতো হতে পারে, ট্যান চেঞ্জ হলে কটে চেঞ্জ হতে পারে, কট চেঞ্জ হলে ট্যানে হতে পারে, সেক চেঞ্জ হলে কসেক হতে পারে। এটা হলো বেসিক নিয়ম। এবার বলছি, এইখানে যে নিয়মটা আছে 90-এর ক্ষেত্রে চেঞ্জ হবে, অর্থাৎ এই সাইন 90 প্লাস থিটা যদি থাকে, এটা কস থিটা, নিশ্চয়ই কস থিটা হবে। আমাদের শুধু জানতে হবে এখানে সাইনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এটা জানার জন্য তোমাকে ভাবতে হবে 90 প্লাস থিটাটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে 90 প্লাস থিটা মানে 90, এটা হলো 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, এখানে তখন বলেছিলাম আমি, তখন এখানে লিখেছিলাম অল সাইন ট্যান কস। এখানে সাইন পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তাহলে যেহেতু এখানে সাইন আছে, তাহলে এটা সাইন 90 প্লাস থিটা কস থিটাই হবে। ঠিক একইভাবে কস 90 প্লাস থিটা যদি বলো, নিশ্চয়ই চেঞ্জ হবে, এটা 90-তে চেঞ্জ হবে, এটা সাইন থিটা হবে। কিন্তু এবার সাইনটা কী হবে, তখন তোমার জানতে হবে 90 প্লাস থিটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কী হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বাদে বাকিগুলো নেগেটিভ হয়, সুতরাং এখানে একটা নেগেটিভ চলে আসবে। ঠিক একইভাবে ট্যান 90 প্লাস থিটা মাইনাস কট থিটা হবে।
অর্থাৎ এইভাবে করে আমরা প্রত্যেকটা 90 প্লাস থিটার মান বের করতে পারবো। এবার এই ধরনের সূত্র কিন্তু ঠিক 180 দিয়েও আছে। তোমাকে একটা বেসিক কথা আমি বলে ফেলি, 90-র ক্ষেত্রে চেঞ্জ হবে, 180-র ক্ষেত্রে চেঞ্জ হবে না। যেমন বলছি, আমি আবার লিখি, সাইন 180 মাইনাস থিটা হোক বা প্লাস থিটা হোক, আমি পরে আসছি, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, টেন 180 ডিগ্রি মাইনাস থিটা, কসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা, কট 180 ডিগ্রি মাইনাস থিটা। একটা বেসিক কথা এখানে মনে রাখার দরকার আছে, এটা ডিডাকশনটা একটু বইয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে 180 যদি থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। 90-তে যেমন প্লাস থাকলেও মাইনাস থাকলে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ এটা সাইনই থাকবে, সাইন থিটাই থাকবে, এটা কস থিটাই থাকবে, এটা ট্যান থিটাই থাকবে, এটা কসেক থিটা, এটা সেক থিটা, এটা কট থিটাই থাকবে। এইবার শুধু আমাদের কাজটা হলো সাইনটা কী হবে। সাইন জানার নিয়মটা বলছি, সাইন জানার জন্য মনে রাখবে এই কোণটা কোথায় অবস্থিত, 180 মাইনাস থিটা কোথায় অবস্থিত। তাহলে ঠিক মতো যদি দেখো, তাহলে 180 মাইনাস থিটা মানে দ্বিতীয় পাদে অবস্থিত, সেকেন্ড কোয়াড্র্যান্ট। অর্থাৎ এটা এখান থেকে 180 মাইনাস থিটা মানে এদিকে যাবে, তাহলে এইখানকার এই অবস্থা, এখানকার কোনো কোণ হবে, অর্থাৎ এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টের সাইন কিন্তু পজিটিভ হয়, সুতরাং এখানে পজিটিভই লাগবে, অর্থাৎ সাইন না দিলেও চলবে। ঠিক কস কিন্তু ওখানে নেগেটিভ, সুতরাং এখানে নন নেগেটিভ, টেন নেগেটিভ, কসেক সাইনের উল্টো পজিটিভ, সেক নেগেটিভ, কট নেগেটিভ। এইভাবে করে সূত্রগুলো মুখস্থ করা সহজ হবে, এইভাবে করে মুখস্থ করে নেবে। বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, শুধু একটা বেসিক জিনিস মনে রাখবে, 90-র ক্ষেত্রে চেঞ্জ হবে, 180-র ক্ষেত্রে চেঞ্জ হবে না, শুধু সাইনটা তোমার দেখতে হবে। এবার চেঞ্জ হবে মানে কি, চেঞ্জ হওয়ার পদ্ধতি এখানে বলে দিয়েছি আমি। সাইন চেঞ্জ হলে কসে চেঞ্জ হবে, না হলে তো সাইনে থাকলো। ঠিক একইভাবে কস চেঞ্জ হলে সাইনে হবে, ট্যান চেঞ্জ হলে কটে হবে, না হলে হবে না, কট হলে ট্যানে হবে, সেক চেঞ্জ যদি হয় তাহলে কসেক হবে। এই চেঞ্জ হওয়ার পদ্ধতি এখানে আছে, আর চেঞ্জ না হলে তো অ্যাজ ইট ইজ থাকবে, শুধু সাইন নির্ণয় করাটাই আমাদের কাজ। ঠিক এই পদ্ধতিতে আমরা কিন্তু 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটাও করতে পারি। 270-র ক্ষেত্রে আবার চেঞ্জ হবে। অর্থাৎ বেসিক জিনিস যদি তুমি যদি বোঝো, তাহলে আমি একটা জিনিস এখানে ইন জেনারেল বলে দিচ্ছি, সেটা হলো যে কোনো একটা কোণের, বড় একটা কোণের মান যদি দিতে চায়, তাহলে আমরা ওটাকে চেষ্টা করব 90-এর গুণিতক প্লাস বা মাইনাস কোন একটা কোণের আকারে প্রকাশ করতে হবে। যেটা বলতে যাচ্ছি হয়তো মুখে বললে বোঝা গেল না, আমি যেটা বলতেছি, কোণ আমি সাইন দিয়ে দেখানোর চেষ্টা করছি। সাইন যদি ধরো একটা বড় কোণ দেওয়া আছে, ওই বড় কোণকে আমরা লেখার চেষ্টা করব n × 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা। কথাটা বোঝা গেল কিনা জানি না, মানে n × 90 প্লাস বা মাইনাস থিটা। আমি ধরো একটা কোণ নিচ্ছি, আমি একসাথে নিয়ে, আমি ধরো সাইন 1210 ডিগ্রি, এটাকে আমি করব কি, 90-এর গুণিতক প্লাস বা মাইনাস থিটা আকারে লিখতে হবে। এবার 90-এর গুণিতক আকারে লিখতে গেলে আমি 90 দিয়ে ভাগ দিতে হবে 1210-কে। এবার 90 একবার, এক 310, 40 ডিগ্রি। এবার 40 ডিগ্রির মান তো আমরা জানি না, ধরো এখানে যদি 1200 ডিগ্রি থাকতো, তাহলে এখানে 0 আসতো, এখানে 30 আসতো। আমি যদি 1200 সাইন 1200 ডিগ্রি মান যদি বার করতে চাই, তাহলে 90-এর গুণিতক আকারে লিখি, দুইভাবে লেখা যায় এটাকে, 13 × 90 প্লাস 30, অথবা 14 × 90 মাইনাস 60। অর্থাৎ 1200-কে দুভাবে লেখা যায়, 13 × 90 প্লাস 30 ডিগ্রি, অথবা 14 × 90 মাইনাস 60 ডিগ্রি। দুই ক্ষেত্রে কিন্তু আসবে তোমার 1200-ই। 9 বার 13, 9
1170 প্লাস 30 1200, আর 14 আর 90 গুণ করলে 1260 মাইনাস 60 1200 ডিগ্রি। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, যে কোনোভাবেই লেখা যায়। তো আমি প্রথমে এটা দেখাচ্ছি, মানে যদি এইভাবে লেখা যায় তাহলে এইটা, এইভাবে লেখা যায় গেলে এইটা, আমি দুভাবেই দেখাবো, কিন্তু আগে সূত্রটা বোঝা কীভাবে করব। নিয়মটা হলো 90-এর গুণিতক এখানে দেখতে হবে, এই যে গুণিতক যেটা এখানে আছে এইটা ইভেন না অড, অর্থাৎ যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা আগে স্থির করতে হবে। এন যদি ইভেন নাম্বার যদি হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে মনে রাখবে নো চেঞ্জ, চেঞ্জ হবে না, অর্থাৎ এটার যে মানটা হবে সেটা সাইনের আকারেই থাকবে, ঠিক আছে। এইবার এন যদি অড যদি হয় তাহলে এটা চেঞ্জ হবে। একটা কথা বলতে ভুলে গেলাম আমি, মানে যত বড় কোণই থাকুক না কেন, এখানে যত বড় কোণই থাকুক না কেন তার মান, ধরো সাইনের ক্ষেত্রে বলো বা অন্যান্য কোণের ক্ষেত্রে বলো, সাইনের ক্ষেত্রে আগে বলি কি 0 থেকে 90-তে যে যে মানগুলো হবে ওই কোনো না কোনো একটা মানের সাথে কিন্তু এটার মান মিলে যাবে। হ্যাঁ, শুধু মাইনাস প্লাসের ডিফারেন্স হতে পারে। ঠিক একই ব্যাপার অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রেও খাটবে। ওটা ক্লিয়ার হলো কিনা জানি না, আমি যেটা বলছি আবার রিপিট করছি, এখানে যত বড় কোণ থাকুক না কেন ওই কোণের মান কিন্তু, অর্থাৎ সাইন 1200 হোক বা সাইন 12 লাখ ডিগ্রি হোক, ওই 12 লাখ ডিগ্রি যদি থাকে তাহলেও ওই 12 লাখ ডিগ্রির মানটা কোনো না কোনো 0 থেকে 90 ডিগ্রি অবধি সাইনের যে মানগুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো একটার সাথে কিন্তু মিলে যাবে। শুধু ডিফারেন্সটা থাকবে কি, হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। এবার প্লাস হবে না মাইনাস হবে, তার জন্য আমি পদ্ধতি বলে দিচ্ছি। তাহলে আমি কি বললাম, এখানে যদি এনটা যদি ইভেন জোড় সংখ্যা হয় তাহলে নো চেঞ্জ, অর্থাৎ এটা সাইনেই হবে। আর এন যদি ইভেন হয়, অড হয়, তাহলে এখানে চেঞ্জ হবে। এবার চেঞ্জ হবে মানে কি, চেঞ্জ হয়ে কোথায় যাবে, তাহলে সাইন ওই আগের সূত্র অনুযায়ী সাইন যদি চেঞ্জ হয় তাহলে কসে কনভার্ট হতে পারে। এই নিয়মটা মনে রাখবে। তাহলে আমি এখানে তোমাকে দেখাচ্ছি, ধরো তাহলে যদি এন যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ যখন বলছি তাহলে এই ক্ষেত্রে তোমার এটা সাইন থিটাই হবে। এন যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ মানে সাইন থিটাই হবে। এবার এর সামনে হয় প্লাস বসবে মাইনাস, নাহলে মাইনাস বসবে। এর প্লাস বসবে না মাইনাস বসবে সেটা আমাদের দেখে নিতে হবে ওই কোনটা কোন কোয়াড্রান্টে অবস্থিত। এবার এই এনের আকার লিখলে তো আর বোঝা যাবে না, আমি একটা অঙ্ক করেই বলি। তাহলে এইখানে যেমন আমি বলছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 13 × 90 প্লাস 30 ডিগ্রি ধরো। এইবার তুমি দেখো আমার এই ক্ষেত্রে কিন্তু এনটা কত, অড নাম্বার, বিজোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি বলেছি, চেঞ্জ হবে। এবার সাইন চেঞ্জ হয়ে কোথায় যাবে, কসে যাবে, অর্থাৎ এটার মান cos 30 হবে, ঠিক আছে। অর্থাৎ cos 30-র মান যত হবে তার সাথে কিন্তু এই সাইন 1200 ডিগ্রির মান মিলে যাবে। এইবার এখানে হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা কিভাবে জানবো, তো এটা জানার জন্য নিয়ম আছে যে এই 1200 ডিগ্রি কোণটা কোন কোয়াড্রান্টে অবস্থিত। এবার ওটা জানার জন্য বলছি আমি এখান থেকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো 1390 আছে, তো অর্থাৎ 190 এখানে শেষ হয়, 290 এখানে শেষ হয়, 390 এখানে শেষ, 490, 360 ডিগ্রি মানে 4টা 90, তো 490 এখানে শেষ হবে, 890 এখানে শেষ হবে, 1290 এখানেই শেষ হবে। তাহলে এখানে শেষ হওয়ার পরে 1290 এখানে শেষ হলো, তারপরে যদি 30 যদি 1290 হলো, তাহলে 1390 এখানে শেষ হচ্ছে, ক্লিয়ার, 1390 এখানে শেষ হচ্ছে। তারপরে 30 ডিগ্রি যদি যোগ করি তাহলে এইখানে চলে যাচ্ছে, অর্থাৎ 4, 8, 12, 13, তারপরে কিছু যোগ করলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ, তাহলে এটা পজিটিভই হবে, ক্লিয়ার। তাহলে cos 30-র যা মান হয়, cos 30 কত মান হয়, √3/2, এটি হবে আমাদের মান। আর এই ব্যাপারটা প্রত্যেক ত্রিকোণমিতীয় অনুপাতের সাথে ফলো হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মানটা এটাকে যদি এইভাবে যদি লিখি তাহলে তো চেঞ্জ হবে না, তাহলে ওটাও দেখে নিচ্ছি। ধরো সাইন 1200-কে যদি আমি এটা লিখতাম, সাইন 1490 মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমি যে সূত্রটা বলেছি যে ইভেন নাম্বার থাকলে নো চেঞ্জ, অর্থাৎ সাইন সাইনই হবে, অর্থাৎ এটা সাইন 60 ডিগ্রি হবে। এবার সাইন 60 ডিগ্রি, এবার 1490 কোথায় শেষ হয়, আবার একই জিনিস, 490, 890, 1290, 1390, 1490, তার সাথে মাইনাস যদি করি
এইখানে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। সেকেন্ডের সাইন কি পজিটিভ, তাহলে এখানে পজিটিভ সাইন থাকবে, এবার সাইন 60√3/2। তুমি যে নিয়মেই করো না কেন এটা এরকমই থাকবে, অর্থাৎ মান সেমই বের হবে। তাহলে বেসিক পদ্ধতি আমি বলে দিলাম যে অন্যান্য ওই 180 মাইনাস থিটা বা 270 মাইনাস থিটা বা 360 মাইনাস থিটা এগুলো আর ব্যবহার করতে হবে না। যে কোনো কোণ যদি থাকে তখন তুমি ভাববে যে ওটাকে 90-র গুণিতক আকারে প্রকাশ করার পরে এই সংখ্যাটা যদি ইভেন যদি হয় তাহলে নো চেঞ্জ, আর এটা যদি অড হয় তাহলে চেঞ্জ হবে। এবার সাইনটা তোমরা কিন্তু দেখে নেবে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, ওইভাবে বুঝে সামনে মাইনাস বা প্লাস থাকবে, এটারও নিয়ম। এবার এরপরে নিয়মটা বলে দিই। 270 আমি একটা নিয়মে একটাতেই খালি বলছি। ধরো সাইন 180 তখন বললাম 270 মাইনাস থিটা হোক বা প্লাস থিটা হোক, বা আরেকটা বলি সাইন 360 মাইনাস থিটা হোক বা প্লাস থিটা হোক, দু ক্ষেত্রেই হবে। এবার এটা কি হবে তাহলে মনে মনে তোমরা দেখে নিতে পারো। এটা 270 মাইনাস থিটা মানে কিন্তু 90-এর কিন্তু 3 গুণিতক, অর্থাৎ 3 চলে আসছে, 3 × 90, তাহলে চেঞ্জ হবে। দেখো 3টা অড নাম্বার চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কোথায় যাবে, কসে যাবে, কস থিটা হবে। এবার এখানে মাইনাস থাকবে না প্লাস থাকবে, এটা কী করে বুঝবো? আবার তোমার ভাবতে হবে 270 মাইনাস থিটা মানে কত, 270 এখানে শেষ হয়, ওখানে মাইনাস থিটা যদি করো এখানে থার্ড কোয়াড্রেন্টে হয়। এবার থার্ড কোয়াড্রেন্টে সাইন কী হয়, নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ লাগবে। ঠিক একইভাবে 360 মাইনাস থিটা নো চেঞ্জ, অর্থাৎ এটা মানে সাইন থিটাই হবে, কারণ 360 মানে 4 × 90, তাহলে 4টা হলো ইভেন নাম্বার, চেঞ্জ হলো না, ইভেনে চেঞ্জ হবে না। সাইন থিটা এবার পজিটিভ হয় না নেগেটিভ, আবার সেটাই দেখতে হবে। 360 মাইনাস থিটা, 360 এখানে শেষ হয়, তাহলে 360 মাইনাস থিটা মানে এখানে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কী হয়, নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ থাকবে। এটি হলো তোমার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের যে কোনো বড় কোণের মান বের করার সূত্র বলতে হবে। তাই এই সূত্রগুলো যদি মুখস্থ করো তাহলে অঙ্কগুলো কিন্তু সহজই হয়ে যাবে। এখানে বেসিক্যালি এইগুলোই আছে। বাকিগুলো অঙ্ক, ছোটোখাটো অঙ্কগুলো যেটা আছে ওগুলো করার চেষ্টা করো পরের দিন। নেক্সট।